রাজ্য জুড়ে দুষ্কৃতীরা জয়ন থেকে শুরু করে রানার পরে আসছে জেসিবির পরে নতুন নাম সাদ্দাম। যাবে কোথায় সাধারণ মানুষ? নিরাপত্তা দেবেন কে? শুধু তাই নয়, পুলিশও এবার হেনস্থার শিকার, আক্রান্ত হতে হচ্ছে পুলিশকেও। তাহলে প্রশাসনের ওপরই বা কতটা ভরসা থাকছে? এই প্রশ্ন যেমন উঠবে, অবশ্যই আজকে দিনে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টের দিকে সকলেরই নজর রয়েছে। আলোচনায় অবশ্যই আসবো, কিন্তু জয়ন্ত সিং এর থেকে কি তৃণমূল কংগ্রেস অবশেষে দূরত্ব বাড়ানোরই সিদ্ধান্ত নিল? আলোচনা করবো। যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করে দিই। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, চয়ন ভট্টাচার্য এবং আইনজীবী শ্রীচন্দ্র সোনারায়। সবাইকে স্বাগত জানাই আলোচনা। শুরুতেই আপনাদের দেখাবো, রাজ্যে ফের আক্রান্ত হলো পুলিশ। এবার দক্ষিণ 24 পরগনার কুলতলি। সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। উর্দিধারীকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠল। পুলিশ সূত্রে দাবি, পুরনো সোনা কম দামে বিক্রির নামে 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সাদ্দাম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার বাড়ি কুলতলি থানার পয়তারহাট এলাকায়। সোমবার সকালে তার বাড়িতে যায় পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এসপি জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গেলে তার বাড়ির লোকজন ও গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করে, যারা নিজেরাও নকল সোনার কারবারের সঙ্গে জড়িত বলে অনুমান। প্রায় শতাধিক লোক পুলিশকে ঘিরে ধরে। এরপর পুলিশ যখন অভিযুক্তকে ধরে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক তখনই হামলা চালানো হয়। পুলিশের বক্তব্য, অভিযুক্তের ভাই সাইরুল সর্দার এক পুলিশ অফিসারের গায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দাদাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজনকে ধাওয়া করে পুলিশ। দুই অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। কারো গায়ে গুলি না লাগলেও গ্রামবাসীদের একাংশের মারধরে দুজন সাব ইন্সপেক্টর এবং একজন এএসআই জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি। গুলি ওখানে চলেছে, এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক। আমি দেখছি প্রত্যেক পুলিশ বন্দুক। তো আপনার ছেলে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে, ধরতে পারেন তো? পুলিশ ধরেছিল, ওই ছাড়িয়ে নিয়েছে। ওই মানে আমরা মেয়েছে সবাই ওই তখন ওই ইয়ে করে বাড়িতেও মেরেছে, ওখানে ইয়ে করে বাঁচার চেষ্টা তো সবাই করবে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য এবং পাল্টা কুণাল ঘোষ, রাখবো আপনাদের সামনে। আজকে কোথাও আইন শৃঙ্খলা নেই, মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু করতে পারবে না। আজকে একটা অসুস্থ সময়ের মধ্যে আমরা আছি। এই গভীর সামাজিক অসুখ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ হলো তৃণমূলের বিসর্জন, তাহলে অবস্থার পরিবর্তন হবে। এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা যুগে যুগে ঘটে, স্থান বিশেষে কোথাও হয়ে যায়। এখন এসব কম হচ্ছে। সিপিএম এর সময় আমরা দেখেছি ডিসি পোর্ট বিনোদ মেহতা তার দেহরক্ষী সহ ক্রিমিনাল ধরতে ঢুকেছিলেন, কুপিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হয়েছিল। এখানে বিচ্ছিন্ন কোথাও কোনো ঘটনা ঘটলে নিন্দনীয়, পুলিশ ব্যবস্থা নেবে। আলোচনায় আসবো। সমীরবাবুকে দিয়ে শুরু করবো। সমীরবাবু, যখন আমরা সন্দেশখালী ঘটনা দেখেছিলাম, যেখানে ইডি আধিকারিকদের একেবারে মারধরের মুখোমুখি পড়তে হয়েছিল, তারপর আমরা ভূপতিনগরও দেখেছিলাম সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আক্রান্ত হয়েছিল এনআইএ। দুটো ঘটনার ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পুলিশকে না জানিয়ে কেন এরা যাবেন এলাকায়? পুলিশের সঙ্গে একটা সহযোগিতামূলক, একটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ব্যবস্থা তো থাকতে হবে। আর যেখানে পুলিশ নিজে দায়িত্বে রয়েছে, সেখানে পুলিশ যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছচ্ছে, তাদেরকে লক্ষ্য করে গুলি ছুটছে দুষ্কৃতীরা। দেখুন, আপনি সন্দেশখালী যা ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। তেমনি নিন্দনীয় বিহারে যখন নিট পরীক্ষায় ঘটনা ঘটার পরে যখন সিবিআই গিয়েছিল, তখন যে অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, তখনও কিন্তু একই সেম আমাদের রাজ্যে উদাহরণ কিন্তু কিছু কম নেই। আমাদের রাজ্যের উদাহরণ অবশ্যই আছে, কিন্তু পার্শ্ববর্তী যখনই এর পরে বক্তা কিছু বলতে যাবেন, তখন এখানের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। তারপরেও দেখছেন যে এত ইডি সিবিআই, এত সেন্ট্রাল ফোর্স এনেও মানুষের কিন্তু স্বাধীনতা, গণতন্ত্রে কিন্তু মানুষ প্রমাণ করছে বারবার যে এই সমস্ত ভয় দেখিয়ে হবে না। আমি যেটা বলতে চাইছি, আমি যদি ভোট বাক্সের কথা পাশে রাখি, আগে তো সাধারণ মানুষের নিরাপত্তা। 100% পুলিশ গেল ঘটনাস্থলে, সেই পুলিশকে মার খেতে হলো, সেই পুলিশকে লক্ষ্য করে গুলি চললো ঘটনা, এবং অবশ্যই এটা বিচ্ছিন্ন ঘটনা, নিন্দনীয়। প্রতারক বা দুষ্কৃতির কোনো রং হয় না, এটা কোনো রাজনীতির সঙ্গে সম্পর্কিতই নয়। এই ধরনের কুকর্ম যারা করে তারা দুষ্কৃতী। তার জন্য অবশ্যই খবর পেয়ে প্রশাসন গেছে এবং প্রশাসন অত্যন্ত কেঁচো খুঁড়তে কেউটে বের করার চেষ্টা। কিন্তু প্রশাসনের সেই কোমরের জোর কি আছে শঙ্কু? মানে অবশেষে, মানে আমরা যদি ধরে নিই যে এতদিন ধরে একটা এলাকায় একজন লোক নিজের বাড়ির নিচে সুড়ঙ্গ বানালো, সেটা নদী পর্যন্ত কানেকশন হলো, সে ডিঙি রাখলো, মানে একেবারে রাতারাতি সবটা ঘটে গেছে এমনটা তো নয়। প্রথম কথা, স্থানীয় জনপ্রতিনিধি তিনি কিছুই জানতেন না, এবং দ্বিতীয় কথা, পুলিশ যদি বা ঘটনাস্থলে গেল, সেখান থেকে তাকে মার খেতে হলো।
দেখুন, পুলিশের সিদ্ধান্তটা পুরো ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশে যে ভালো লোক নেই, কাজ করার মতো এফিসিয়েন্ট অফিসার নেই, আমরা এটা বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে এফিসিয়েন্ট অফিসারদের অভাব নেই এবং তারা দায়িত্ব নিয়ে কাজও করতে চান। তারা পড়াশুনো করে এসেছেন, খেটে নিজেদের জায়গা করেছেন। কিন্তু ঠিক, কিন্তু রাজনৈতিক এদের উপর এতটাই প্রেসার জেনারেট করা হয়েছে, তৃণমূল কংগ্রেস এতটাই এদের উপর যা একটা জায়গায় এদেরকে নিয়ে গেছে, সেই কারণেই সাদ্দামদের বারবারন্ত বেড়েছে। আপনি ভাবুন, আমি আপনাকে বলছি যে সরাসরি পুলিশের রাজনৈতিকীকরণ করে দিয়েছে বহু জায়গায় পুলিশের অপরাধীকরণও করে দিয়েছেন এবং এরা কনফিডেন্ট, এবং পুলিশরা কনফিডেন্ট পাচ্ছেন না, তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ছেন। আপনি আমায় ভাবুন যে একটা সুড়ঙ্গ বানিয়েছে, একটা সিস্টেম পুরো অর্গানাইজড হয়ে অপারেট করা হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত আপনি দেখেছেন যে প্রশাসনিক সর্বোচ্চ স্তর পর্যন্ত কোনো স্পেসিফিক কমিউনিকেশন এসেছে, স্পেসিফিক নির্দেশ এসেছে? নেই। এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, গত অন্তত 15 দিন 20 দিনে আপনি দেখবেন রাজ্য পুলিশকে অন্তত 500 বার ক্যামেরার সামনে এসে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে। আর তাদের কেন পেশ করতে হচ্ছে? অ্যাকচুয়ালি তো তৃণমূল কংগ্রেস তাদের কাজ করতে দিচ্ছে না। এই যে ছেলেটি, লোকটি পালিয়ে গেছে সাদ্দাম, এলাকায় খবর নিয়ে দেখুন, ও তৃণমূলের হয়ে ইলেকশন করায়, ওকে ব্যবহার করে, আজকে ওকে কি করে ধরবে? পুলিশ তো নিজে কনফিউজড হয়ে আছে এখন ধরতে গেলে। একেবারে শঙ্কুদা, এখানেই একবার দর্শকদের দেখিয়ে নেব গতকাল এই কুলতলিতে গিয়ে তদন্ত করে পুলিশ কি পেল। সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ, আর সেই অভিযুক্তের বাড়ির মাটির নিচে হদিশ মিলল সুড়ঙ্গে, যা ঘিরে এখন শোরগোল কুলতলিতে। বাইরে থেকে সাদামাটা একতলা বাড়ি, ভিতরে আন্ডারগ্রাউন্ড টানেল, ঘাট সরাতেই পা গেল সোজা নদীতে পৌঁছে যাওয়ার পথ। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সোনা প্রতারণা তদন্তে গিয়ে কার্যত চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো পুলিশের। সূত্রের দাবি, অভিযুক্ত সাদ্দাম সর্দারের একতলা বাড়িতে মাটির নিচেও ঘর রয়েছে, সেই ঘরের ভিতর থেকে আবার খাল পর্যন্ত সুড়ঙ্গ আছে। একতলা বাড়ির পিছন দিকে একটি বন্ধ ঘর রয়েছে, এই ঘরের মধ্যেই হদিশ মিলেছে সুড়ঙ্গের। পুলিশ সূত্রে দাবি, এখান দিয়ে গা ঢাকা দিত সাদ্দাম। ঘরের মেঝেতে খোঁড়া সুড়ঙ্গের শুরুতেই রয়েছে একটি গেট, সেখান থেকে সুড়ঙ্গ এসে মিশেছে পাশের খালে। সাদ্দাম সর্দারের ঘরের ভেতরে আমরা রয়েছি। পুলিশ যেটা উদ্ধার করেছে যে সাদ্দাম সর্দারের ঘরের ভিতরে এই যে অংশ যেটা তালাবন্ধ অবস্থায় ছিল, সেখানে এখনো পর্যন্ত একটি খাট রয়েছে। সেই খাটের নিচে কিন্তু একটা সুড়ঙ্গে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে করা রয়েছে। ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো সেই ছবি দেখাতে। এই সেই সুড়ঙ্গে যাওয়ার রাস্তা, যদি কোনো রকম বেগতিক পরিস্থিতি তৈরি হয়, পুলিশ চলে আসে, কোনো রকমভাবে সাদ্দাম সর্দার তার পরিবারের সদস্যরা বাইরে বেরোতে না পারে, তখন কিন্তু তারা ঠিক এই রাস্তা দিয়ে, এই সুড়ঙ্গের সামনে একটি গেট করা আছে, সেই গেট দিয়ে কিন্তু একেবারে সুড়ঙ্গ পথ ধরে খালের কাছে পৌঁছে যেত এবং সেখানে তখন কিন্তু এখানে একটা ডিঙি নৌকা রাখা থাকতো। সেই ডিঙি নৌকা করে তারা কিন্তু বিভিন্ন নদীর দিকে পাড়ি দিত, তেমনটাই পুলিশ জানতে পেরেছে। সেই সুড়ঙ্গ পথ বেরোচ্ছে বাড়ির একেবারে পাশ দিয়ে। এই যে জায়গা, ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকাকে বলবো দেখাতে, এই জায়গা যেটা কংক্রিট দিয়ে পুরো একেবারে তৈরি করা, ভেতরে কিন্তু গভীর পর্যন্ত সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গ এসে মিলছে একেবারে এই যে খাল, সেই খালে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সেখান থেকে এই দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মূল অভিযুক্ত, কিন্তু ধরা পড়ে যায়। এরপর পুলিশ যখন তাকে নিয়ে আসছিল, তখনই দাদাকে ছিনিয়ে নিয়ে পালায় ভাই। হিন্দল দে ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শিশুন্দা, খুব আশ্চর্য লাগে এটা ভাবতে যে যখন এই সুড়ঙ্গটা দেখে মনে হলো যে এই সুড়ঙ্গের দৈর্ঘ্য বা এই সুড়ঙ্গের অন্ধকারটা কতদূর ছড়ানো বলুন তো। মানে একটা জেসিবি, একটা জায়ান্ট, একটার পর একটা ঘটনা যখন সামনে আসছে এবং তারা একেবারে কীর্তিমান বলা যায়, লিস্ট অফ অপরাধ তাদের রয়েছে, শাসক দল কিছুই জানতো না। এখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা মার খাবে, কোথাও বা পুলিশ জানতেই পারছে না। এরকম সাদ্দামরা তো বোধহয় পাড়ায় পাড়ায় রয়েছে, আমার আপনার ঘরের পাশে। বাংলা বর্তমানে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে, একদম ঠিক। উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জায়গায় আছে। এক জায়গায় জেসিবি, কোথায় রানা, কোথায় জায়েন্ট সিং, কোথায় সাদ্দাম, প্রত্যেকটা জায়গায়। পুলিশ জানে না, গোয়েন্দা বিভাগটা কি করে, ইন্টেলিজেন্স প্রত্যেক দিন এসে বলতে হবে। সেই জায়গাতে কেন বসে বসে আপনারা দেখছেন আজকে সোনা নকল, সোনাকে প্রতারণা করছেন। নতুন আইনে ভারতীয় ন্যায় সংহিতার 318(4) প্রথম প্রতারণা করলে তার 7 বছরের জেল এবং জরিমানা আছে। সেগুলোর পর আপনারা ভুলে যাচ্ছেন। এবং এই জায়গাতে প্রত্যেকটা অপরাধের পুলিশকে ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতার
115 এবং একতে আপনাকে পুরোপুরি ভিডিও অডিও করে 48 ঘন্টার মধ্যে তার আদালতে জমা দিতে হবে। এগুলো করেছেন? আপনারা জানেন? আপনাদের ট্রেনিং হয়? পুলিশ কি করছে, কেন এরকম করে ফেলেছেন? প্রত্যেকটা নেতাদের মাথার দিকে সেজো মেজো বড় সব তো মাথা নুয়ে নুয়ে তো আপনাদের ম্যাগি হয়ে গেছেন মেরুদণ্ড। কেন, কিসের জন্যে? সাধারণ মানুষ কোথায় যাবে, কোথায়, কিসের জন্যে? আপনারা প্রত্যেকটা জায়গায় বারবার বলা হচ্ছে আপনারা সঠিক নিরপেক্ষ তদন্ত করুন, রং বিচার করে তদন্ত করবেন না। এইগুলো আপনারা বুঝতে পারছেন না? আজকে নতুন ডিজি এসছেন, তিনি দেখছেন দক্ষ অফিসার, প্রত্যেকটা জায়গায় বাংলা কেন এরকম নিউজ যাবে, কিসের জন্যে? আজকে প্রভাবশালীদের মাথায় হাত থাকছে বলে নেতাদের এরকম এই অবস্থা। আজকে এই নেতা চুপ করে আছেন, ওই নেতা বলছেন। একদমই তাই। আমি একদম এই জায়গায় আমি চন্দার কাছে যাব। চন্দা, দেখুন অপরাধ তো একটা নয়, মানে এই সাদ্দামের মতো লোকজন, এই সাদ্দামকে আমরা গতকালের আগে পর্যন্ত কিন্তু চিনতাম না, পরশু পর্যন্ত। গতকাল এই সাদ্দামকে আমরা জানলাম। সেই সাদ্দাম, সে কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে গেছে। ওর দিকে যে বিন্দুমাত্র পরোয়া করে না, নকল সোনার কারবার করে 12 লক্ষ টাকা প্রতারণা করেছে, পুলিশ তাকে ধরতে পারলো না। শুধু তাই নয়, বাড়ির নিচে সে সুড়ঙ্গ বানিয়ে রেখেছে। তারপর হচ্ছে সে আগ্নেয়াস্ত্র, একেবারে খুলেআম সে আগ্নেয়াস্ত্র পুলিশের ওপরে চার্জ করছে। তার অপরাধের সংখ্যা মাল্টিপল। দেখুন, ঘটনাটা আমার জেলাতে, আমি ওই জেলাতেই রাজনীতি করি। এই কুলপি এলাকাতে সাদ্দাম এটি সমাজবিরোধী হিসেবে সুপরিচিত নাম। পুলিশের একদিন নজর ছিল না, এই নকল সোনার মূর্তি একটা 12 লক্ষ টাকার প্রতারণার মামলায় ধরতে গিয়েছিল। সম্ভবত নজিরবিহীনভাবে পুলিশকে গুলি ছুটতে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে বলে আমার জানা নেই। কিন্তু আমি দেখছি যে বিচ্ছিন্ন ঘটনা বলে চালানো হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা যদি জানুয়ারি থেকে এই জুলাই অবধি পরপর হতে থাকে, তাহলে বিচ্ছিন্ন ঘটনাগুলো জুড়ে একটা বড় প্রবণতা দেখা যায়, যেটা শীর্ষেন্দু বললেন সমাজ বিরোধী মুক্তাঞ্চল। মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করবে বলেছিলেন, কারণ গুন্ডাই প্রশাসনকে কন্ট্রোল করছে। স্বাভাবিকভাবেই এই যে সুড়ঙ্গ হয়ে গেল, খাল অবধি সুড়ঙ্গ, একদম সিনেমার মতো ব্যাপার। কিন্তু আপনারা ভাবছেন সিনেমার মতো ব্যাপার কতটা সামাজিকভাবে অবক্ষয় জায়গায় চলে গেছে। সাদ্দামের কার্যতারা বাহিনী আছে, এই বাহিনী এবং তার পরিবারের লোকজন সবাই মিলে, সমীরবাবু বলছেন 2 জনকে আটক করেছেন, 2 জন মহিলাকে আটক করা হয়েছে। আর এইখানটায় দাঁড়িয়ে আমার খুব স্পষ্ট প্রশ্ন যে সামাজিকভাবে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা রাজনৈতিক কর্মী যারা, তাদের সামনে এত বড় চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করবো কি করে যদি পুলিশ এরকম অসহায় হয়ে যায়, প্রশাসন যদি এরকম অসহায় হয়ে যায়? কারণ প্রশাসনকে এখন সমাজ বিরোধী কন্ট্রোল করছে। কিন্তু এখানে তো আরেকটা প্রশ্ন থাকবে, এই যে সাদ্দাম পালিয়ে গেল, মূল অভিযুক্ত এবং তার ভাই যে পালিয়ে গেল, এ তো সেই কোথাও আবার শেখ শাহজাহানের মতো ঘটনা ঘটবে না তো? তাই ঘটছে, এবং নিশ্চিত থাকতে পারেন আপনারা, নিশ্চিত থাকতে পারেন যে কোথাও একজন প্রভাবশালীর হাত মাথায় না থাকলে এই ঘটনাটা ঘটে না। আমার যেহেতু ওখানে রাজনীতি, ওই জেলায় রাজনীতি করি, আমার কাছে একেবারে কুলতলিতে যদি সাদ্দাম থাকে, তবে কাশীপুরে রয়েছে রানা। তার কুকীর্তির আরো নতুন ঘটনা কিন্তু সামনে এসেছে। শুধু প্রমোটারকে মারধরি নয়, কাশীপুরে তৃণমূল কর্মী রানার কুকীর্তির অভিযোগের তালিকা আরো দীর্ঘ। কাশীপুরের বাহুবলী তৃণমূল কর্মী রানা ও তার দলবলের অত্যাচারের স্মৃতি বিন্দুমাত্র ফিকে হয়নি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অভিযোগকারীর দাবি, গত বছর কালী পুজোর সময় বিসর্জনের শোভাযাত্রা বের করেছিলেন তারা। তখন রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল রানা ও তার দলবল। যুবকরা হর্ন বাজিয়ে তাদের সরে যেতে বলতেই শুরু হয় মার। পাড়ার বয়স্কদের বেধড়ক মারধর করা হয়। মারের চোটে পিঠ ফেটে যায় স্থানীয় বাসিন্দা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। গেল বছর কালী পুজোর বিসর্জনের সময় যখন আমরা রতনবাবু ঘাটে যাই, তখন রানা এবং তার সাঙ্গপাঙ্গ তারা মদ্যপ অবস্থায় আমাদের উপর মারধর করে। কারণ হচ্ছে শুধুমাত্র একটা হর্নের জন্য, কারণ হর্ন দেওয়া হয়েছে, তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তাদেরকে বলা হয়েছিল যে দাদা একটু সরে গেলে তো ভালো হয়। আমাকেও মারধর করে। আমার এক বন্ধু আছে, পাড়ারই ছেলে, সে রাজদীপ দাস তার নাম, তার মাথা স্টিচ হয়ে আছে, স্টিচ ফেলে দিয়েছে, কি দিয়ে মাথা ফাটিয়েছিল, বোধহয় বাঁশ দিয়ে মেরেছিল। কি বলবো, ওদের তো একটা আলাদাই রাজ্য চলে না ওই জায়গাটা। রানা ছিল প্রেজেন্ট। আমার ভাইকেও মারধর করে, রানাও মেরেছে। রানা ব্যাপারটাকে লিড করছিল আরো বেশি, মারার থেকে বেশি ওকে মার লিড করছিল বেশি, ঠিক আছে। তো মার খেতে খেতে যতটা দেখা আর কি, পিছন থেকে মারছে, মুখে ঠুসো, গালে ঠুসো, মাথায় ঠুসো, সব মারছে। মাটিতে পেলে লাথি মারা থেকে শুরু করে সবকিছুই করেছে। ওরা একটা পাওয়ারফুল মানুষ, ওদের সঙ্গে লড়া আমাদের সম্ভব নয়। মোটামুটি সবাই জানতো, লোকাল থানাও জানতো,
আর আমাদের পৌরপিতা যে ছিলেন মানে এক্স এমপি ডক্টর শান্তনু সেন উনিও জানতেন। তার মানে সুমিতদা একা অনুব্রত মণ্ডলই যে শুধু রাস্তায় উন্নয়ন নিয়ে দাঁড়িয়েছিলেন এমনটা নয়। অনুব্রত মণ্ডল তিহার চলে গিয়েছেন অনেকদিন হলো, কিন্তু তারপরেই অনুব্রতর যে আবার উত্তরসূরি যাদেরকে রেখে গিয়েছেন তারাও এখন রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায়, আর তারা নাকি পাওয়ারফুল, তাই তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। দেখুন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছে, এটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে তৃণমূলের কেউ যদি কোনো নেতা যুক্ত থাকে, সেটা আরাবুল বলুন, কাউর বলুন, উত্তম বলুন, শিবু বলুন, এত কিছু ঘটনা। দেখুন, আমরা একটা কথা বারবার বলছি, সকালবেলা এসে এই ধরনের অপরাধীদের কথা বলছেন, প্রশাসনিক ভাবে যখনই কিছু ঘটনা ঘটছে পুলিশ অ্যাকশন নিচ্ছে, কিন্তু যখন বিজয় বর্গীয় কৈলাস বিজয় বর্গীয় পুত্র কৈলাস বিজয় বর্গীয় পুত্র লাঠি দিয়ে মারছে, পয়েন্ট দিয়ে মারছে, তার জন্য কিছু হচ্ছে না। আজকে বিজেপি এই ধরনের প্রভাবই তৈরি করুন। আমি আবারও বলছি, অনেকেই বলছেন এই যেন জয়ন্তেরই দোষর। কাশীপুরের বাহুবলী রানা কি আরিয়া দহের জয়ন্তেরই এক অন্য সংস্করণ? বরানগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত পাল, পেশায় তিনি প্রমোটার। 3 বছর আগে প্রমোটারি সংক্রান্ত কাজ নিয়ে তার সঙ্গে তৃণমূল কর্মী রানার বিবাদ বাধে। অভিযোগ, তার জেরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রমোটারকে হুমকি দেওয়া হয়, এমনকি তাকে রাস্তায় ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। যত দিন যাচ্ছে ওর উগ্রতার বাড়ছে। এখন তো একেবারে নিজেকে শের মনে করছে। আমাকে ওই তবিন রোড থেকে ধাক্কা মারতে মারতে আমার বাড়ির সামনে নিয়ে এসেছিল, ওই বছর 2 আগে। বলে যে বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো, আর কোনো হ্যাঁ হুঁ করার কোনো জায়গা থাকবে না। মেশিন দেখিয়ে বলেছিল, এটা রানা বলেছিল। মেশিনটা ছিল অজয় বলে ওই কাশীপুরের একটা ছেলের কাছে। রানার সঙ্গে আরও 4 জন ছিল। আমি চন্দার কাছে যাব। চন্দা, দুষ্কৃতীদের মানে রাজনৈতিক আশ্রয় থাকা এটা নতুন কিছু নয়। মানে অতীতেও আমরা দেখেছি তারা রাজনৈতিক দলগুলো যে দল ক্ষমতায় রয়েছে তারা তো বদলাতে আসে। এরা তো সব কর্মী, এবং বারবারই তৃণমূলের দিকে আঙুল তোলা হলে তৃণমূল বারবারই তাদের অতীত খুঁজতে শুরু করে, তাদের অরিজিন খুঁজতে শুরু করে, এবং তারা বামেদের দিকে চলে যায়। তাহলে সমস্যাটা হচ্ছে যে এটার কোনো মানে সমাধান, পার্মানেন্ট কোনো সলিউশন নেই। এটা যে এদের যা বয়স, তাতে বামফ্রন্টের আমলে এদের তৃণমূল এদের যোগ খোঁজেনিও। না, তপন এটা তো ছিল, মুজিবরা ছিল, তারা কি করতো? তারা রত্ন ছিল না, বামফ্রন্ট আমলের রত্ন ছিল। অনুজ পান্ডে থেকে শুরু করে তৃণমূলের নেতা, তৃণমূলের প্রশ্রয়ে হুমকি দেয়, এবং যেটা বলছেন প্রকাশ্যে মেশিন নিয়ে ঘোরা, সিঁথির মোড় পেরিয়ে টবিন রোডের দিকে চলে আসে। এই ঘটনাগুলো প্রশাসনের প্রশ্রয়, স্থানীয় থানার প্রশ্রয় ছাড়া হয়? ঠিক আছে, আপনি তো বদলা নয় বদল চাই তো এসেছিলেন সবার নিয়ে, আমি জ্ঞান দেব, কারণ হচ্ছে কিন্তু শ্রমিকদের জ্ঞান দেবেন না। আমি জ্ঞান দেব, খারাপটা প্রশাসন জ্ঞান দেব। মুখ্যমন্ত্রী কবে বলেছিলেন অস্ত্র রিকভারি করো? আমার বক্তব্য হচ্ছে আপনার তুমি তো বলেছো এইভাবে ক্ষমতালোভী শাসকের ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলছেন। আজকে প্রশাসনিক বৈঠক করেছিলেন নবান্ন থেকে, এই মন্ত্রী বেআইনি করেছেন, ওই এমএলএ বেআইনি করেছেন। রাজধর্ম কি পালন করেছেন? কি পালন করেছেন রাজধর্ম? আজকে দল করা যাবে না, প্রমোটার রাজ চলবে না, স্পষ্ট বার্তাও তো দিয়েছিলেন, সেটাও তো দিয়েছিলেন। এই স্পষ্ট বার্তাতে ময়দানে ঘোড়াটাও হাসছে, কিন্তু কিসের জন্য আজকে জায়েন্ট সিং যে দুধের ব্যবসা করে দুধসাদা অট্টালিকা করেছেন, আজকে বেআইনি, কবে ভাঙবেন? পুরসভা কবে ভাঙবেন বলুন, ডেট বলুন যে কবে ভাঙবেন।
আপনারা নিজেরা তো বলছেন আর পুরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আর একের পর এক তৃণমূল নেতার এরকম ভূমিকা, এরকম ভাইরাল ভিডিও যখন সামনে আসছে তা নিয়ে কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে?